ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি থ্রির অঙ্কগুলো শুরু করছি। কি বলেছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি। আর 2 নম্বর অঙ্কটা কি আছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি। আর 3-এর অঙ্কগুলো কি বলেছে, নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখি। তাহলে তোমরা যদি 1, 2 আর 3 ভালোভাবে শিখে যাও তাহলে কিন্তু তোমরা এই 4, 5, 6 এগুলো খুব সহজে কিন্তু তোমরা করতে পারবে। তো এখানে তোমাদের প্রথমে জানতে হবে যে গুণিতকে পূর্ণ সংখ্যা এই বিষয়টা কি, এটা তোমাদের প্রথমে জানতে হবে, বুঝলে? তো দেখো, কোনো সংখ্যার গুণিতক মানে ওই সংখ্যার নামতা। যদি বলা হয় 10-এর গুণিতক, তার মানে 10-এর ঘরের নামতা। দশকও 10, 10 দুগুণা 20, 3 10-এ 30, 4 10-এ 40, 5 10-এ 50, 6 10-এ 60, 7 10-এ 70, 8 10-এ 80, 9 10-এ 90, 10 10-এ 100, 10 11 110। বুঝতে পারলে? তো গুণিতকের কিন্তু কোনো শেষ নেই। এরপরে 10কে 12 দিয়ে গুণ হবে, তারপর 13, 14, 15 এভাবে চলতেই থাকবে। তো এখানে বলা আছে যে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা সব থেকে কাছে। এবার লক্ষ্য করো, ধরে নাও তোমাকে বলা হলো যে 17, ঠিক আছে? এই 17-র সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কোনটি? তো লক্ষ্য করো বন্ধুরা, 17 কার মাঝে আছে? 17 আছে তোমার আর 10 আর 20-র মাঝখানে। কারণ 10-এর গুণিতকে 10 আর 20-র মাঝে কিন্তু 17 আছে, ঠিক আছে? এবার 10-এর গুণিতকে তো 10 আছে আর 20 আছে, তাহলে 17টা কার কাছে হবে? 20-র কাছের সংখ্যা হবে না 10-এর কাছের সংখ্যা হবে? 17 অবশ্যই 20-র কাছের সংখ্যা হবে, কারণ 20 থেকে 17 বিয়োগ করলে 3 হবে, আর 17 থেকে 10 বিয়োগ করলে 7 হবে। তার মানে 17 হচ্ছে কি 20-র কাছের সংখ্যা। তার মানে আমি লিখতে পারি যে 17-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে 20। বুঝতে পারলে? এবার যদি তোমাদের বলা হয়, ধরে নাও 82, এই 82 এই সংখ্যাটা তো 10-এর গুণিতকের সংখ্যা নয়। এবার তোমাকে যদি বলা হয় যে 82 এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কোনটি? আচ্ছা, তাহলে 82 কার মাঝে আছে বন্ধুরা? 82 আছে তোমার 80 আর 90-র মাঝে, তাই তো? 82, এই যে 80, তারপর 81, 82, 83, তাহলে 80 আছে, 82 কার কার মাঝখানে আছে? 82 আছে 80 আর 90-র মাঝখানে আছে, তাই তো? এবার এই 82 কার কাছে পড়বে? 90-র কাছে পড়বে না 80-র কাছে পড়বে? অবশ্যই 80-র কাছাকাছি পড়বে, কারণ 82 থেকে 80 বিয়োগ করলে 2 হবে, আর 90 থেকে 82 বিয়োগ করলে 8 হবে। তার মানে আমি বলতে পারি যে 82 এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা 80 হবে। বুঝতে পারলে তো? এবার চলো 100টা দেখে নিই। 100-র গুণিতক মানে কি? 100-র ঘরের নামতা। তাহলে 100, 200, 300, 400, 500, তারপর 600, তারপর 700, তারপরে কি 800, 900, 1000, তারপর এভাবে চলছেই, তাই না? তাহলে এখানে লক্ষ্য করো, তোমাকে যদি বলা হয় যে 270, ঠিক আছে? এই 270 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা মানে কার কাছাকাছি 100 হবে আর কি, ঠিক আছে? যদি এভাবে বলা থাকে যে 270-এর সব থেকে কাছে, হ্যাঁ, 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কোনটি? আচ্ছা 270, আচ্ছা 270 কার মাঝখানে আছে? 270 আছে তোমার 200 আর 300-র মাঝখানে, তাই তো? 200 আর 300-র মাঝখানে 270 আছে, তাহলে 270 কার কাছে পড়বে? 300-র কাছে পড়বে না 200-র কাছাকাছি পড়বে? অবশ্যই 270 300-র কাছাকাছি পড়বে। বুঝলে তো? তার মানে আমি বলতে পারি যে 270-এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে 300। বুঝতে পারলে তো? এবার ধরে নাও 1000, 1000, তাহলে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করা মানে কি? 1000-এর প্রথমে গুণিতকগুলো আগে জানি যে 1000-এর গুণিতক কোনগুলো। 1000-এর গুণিতক কি? 1000, 2 দিয়ে 2000, তারপর 3 দিয়ে 3000, হ্যাঁ, তারপর 4 দিয়ে 4000, তারপর 5 দিয়ে 5000। তো গুণিতকের কোনো শেষ নেই, গুণিতক হচ্ছে অসীম, তাই তো? 6 দিয়ে 6000, তারপর 7 দিয়ে 7000, হ্যাঁ, 8 দিয়ে 8000, 9 দিয়ে 9000। তো
চলছেই, গুণিতকের কোনো শেষ নেই। এবার যদি তোমাকে বলা হয় যে 2836, এর 2836 এর সব থেকে কাছে, এই যে 2836 এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কোনটি? তো দেখো 2836 কার মাঝে আছে? এটা আছে 2000 আর 3000-এর মাঝখানে আছে, তাই তো? মানে 2836 হচ্ছে 2000-এর বেশি, 3000-এর কম, তাহলে 2000 আর 3000-এর মাঝে আছে। এবার এ কার কাছে পড়বে? 3000-এর কাছে পড়বে না 2000-এর কাছে পড়বে? তোমরা নিজে ভেবে দেখো তো। তাহলে 2836 3000-এর কাছাকাছি পড়বে, কারণ 3000 থেকে 2836 বিয়োগ করলে যেটা হবে, আর 2836 থেকে 2000 বিয়োগ করলে তার থেকে বেশি হবে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে 3000-এর কাছে। তাহলে আমরা বলতে পারি 2836-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হচ্ছে 3000। তো বুঝতে পারলে? এবার একটা শর্টকাট নিয়ম আছে। নিয়মটা কি? যদি তোমাকে বলা হয় যে 17, এই 17-র সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত? তো দেখো, এটা তো মুখে মুখে করা যায় যে 10-এর গুণিতকে হচ্ছে 10, 20, 30, তাই তো? তাহলে 17 10 আর 20-র মাঝখানে আছে, তাহলে নিশ্চয়ই 17 তো 20-র কাছে আছে, তার মানে 17 এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে 20। এবার তোমাদের আরেকটা নিয়ম আছে, যখন তোমাদের 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বলবে তখন তোমরা কি করবে? 10-এর অর্ধেক কত? 5। 10-এর অর্ধেক কত? 5, তাই তো? যদি এককের ঘরের সংখ্যাটা 5 থেকে 5-এর বেশি হয় তাহলে দশকের ঘরের সংখ্যাটা 1 যোগ হবে। তাহলে এখানে লক্ষ্য করো, এককের ঘরের সংখ্যাটা কি আছে? 7, তাহলে 5-এর বেশি আছে, তাহলে 5-এর বেশি হলে এই দশকের ঘরের সংখ্যাটার সাথে 1 যোগ হবে, তার মানে এটা কত হবে? 2 হবে। আর যে সংখ্যাটাকে আমরা ধরবো, মানে এককের ঘরের সংখ্যাটা সবসময় 0 হবে। বুঝতে পারলে? এককের ঘরের সংখ্যাটা সবসময় কী হবে? 0 হবে। এবার দেখো, ধরে নাও 347, 347-এর এককের ঘরের সংখ্যাটা কি আছে? 7, তাই তো? তাহলে 7 কি? 5 থেকে 5-এর বড়, তাহলে 5 থেকে 5-এর বড় হলে এই দশকের ঘরের সংখ্যাটা 1 যোগ হবে, তাহলে শতকের ঘরে যা আছে তাই থাকবে, আর 4-এর সাথে 1 যোগ হলে কত হবে? 5। আর এককের ঘরের সংখ্যাটা সবসময় কী হবে? 0 হবে। বুঝতে পারলে? এবার ধরে নাও 2, 3, 4, তো এককের ঘরে কত আছে? 4। তাহলে এককের ঘরে যেহেতু 4 আছে, তার মানে 4 তো 5-এর ছোট, তার মানে দশকের ঘরের সংখ্যাটা যা আছে তাই হবে। তাহলে শতকের ঘরে যেটা আছে সেটা তো থাকবেই, দশকের ঘরে যা আছে তাই হবে, আর এককের ঘরের সংখ্যাটা 0 হবে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন 0 হবে? কারণ 10-এর গুণিতকে তো 0 থাকবেই, তাই না? 10-এর গুণিতকে তো এককের ঘরে 0 থাকবেই। বুঝতে পারলে তো? তাহলে এটা শর্টকাট নিয়ম গেল। এবার 10-এর নিয়ম তো বললাম, এবার 100-র নিয়মটা দেখো। আচ্ছা, 100-র অর্ধেক কত বন্ধুরা? 100-র অর্ধেক হচ্ছে 50, তাই তো? তাহলে 50 থেকে 50-এর যদি বেশি হয় তাহলে শতকের ঘরের সংখ্যাটা, একক, দশক, শতক, শতকের ঘরের সংখ্যাটা 1 বাড়বে। আর যদি কম হয় তাহলে যা আছে তাই থাকবে। দেখো, যেমন ধরে নাও 352, ঠিক আছে? তাহলে 352 যদি তোমাকে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, মানে এত এর 352 এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে বলে, তাহলে এখানে লক্ষ্য করো 100-এর অর্ধেক কত? 50। তাহলে এখানে দুইটা সংখ্যা দেখতে হবে। তাহলে এটা কি 50-এর বেশি আছে? তাহলে যদি 50-এর বেশি থাকে তাহলে শতকের ঘরের সংখ্যাটা 1 বাড়বে, তাহলে 3টা 4 হবে, আর একক আর দশকটা 0 হবে। বুঝলে? তো হাজারের ক্ষেত্র তাই। আচ্ছা আচ্ছা, যদি ছোট হতো, ধরে নাও 300 যদি 42 থাকতো, তাহলে 42 তো 50-এর থেকে ছোট, তার মানে এখানে শতকের ঘরের সংখ্যাটা যা আছে তাই থাকবে, আর একক আর দশকের ঘরের সংখ্যা দুটো 0 হবে। মানে যখন আমি দশকের ঘরের, মানে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব, তখন হয় দশকের ঘরটা 1 বাড়বে, নয়তো সেটাই থাকবে। আর যখন আমি শতকের ঘরের বের করব তখন শতকের ঘরেরটা হয় 1 বাড়বে, নয়তো ওটাই থাকবে। বুঝতে পারলে? যেমন এখানে শতকের ঘরে 3 আছে, 3ই থাকলো। কেন? কারণ এখানে একক আর দশক, মানে এই যে লাস্টের যে দুটো সংখ্যা আছে সেটা 50-এর থেকে ছোট আছে। এটা হচ্ছে তোমাদের শর্টকাট নিয়ম। বুঝতে পারলে? তো 1000-এরটা দেখে নাও। 1000-এরটা কী আছে? 1000-এর অর্ধেক কত বন্ধুরা? 1000-এর অর্ধেক হচ্ছে 500। যদি 500 থেকে 500-এর বেশি হয় তাহলে হাজারের ঘরের সংখ্যাটা 1 প্লাস হবে, আর যদি ছোট হয় তার মানে হাজারের ঘরের সংখ্যাটা যা আছে তাই থাকবে। যেমন আমি যদি লিখি 3, 4, 2, 0, তাহলে 1000-এর অর্ধেক কত? 500, তাহলে 3টা সংখ্যা দেখতে হবে।
তাহলে এটা 500 ছোট আছে, তার মানে হাজারের ঘরের সংখ্যা 3 আছে, 3ই থাকবে। আর একক, দশক, শতক, এই যে মানে লাস্টে যে 3টা সংখ্যা 0 হবে। কেন 0 হবে? কারণ 1000-এর গুণিতকে তো 3টা শূন্য থাকবেই। বুঝতে পারলে তো? চলো এবার অঙ্কগুলো সমাধান করে নেব। আচ্ছা, 1-এর এ নম্বরটা কি আছে? 12। ঠিক আছে, তাহলে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাহলে লিখব 12-এর সব থেকে কাছে, সব থেকে কাছে 10-এর গুণিতকে, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তো দেখো বন্ধুরা, 10-এর অর্ধেক কত? 5, তাই তো? 10-এর অর্ধেক কত? 5। তাহলে এককের ঘরের সংখ্যাটা 5-এর ছোট আছে, তার মানে দশকের ঘরে যা আছে তাই থাকবে, আর এককের ঘরের সংখ্যাটা 0 হবে। বুঝতে পারলে? তোমরা এভাবেও ভেবে নিতে পারো। দেখো, 10-এর গুণিতক দশক ও 10, 10 দুগুণা 20, তাহলে 12, 10 আর 20-র মাঝে আছে। কিন্তু 12টা কার কাছে পড়বে? 10-এর কাছে পড়বে না 20-র কাছে পড়বে? এখন বলো তো তোমরা। 12 10-এর কাছে পড়বে, কারণ 12 থেকে 10 বিয়োগ করলে 2 আসবে, আর 20 থেকে 12 বিয়োগ করলে 8 আসবে, তার মানে 10-এর কাছে পড়ছে। তো তোমরা ডাইরেক্ট বুঝে করতে পারো, নয়তো তোমরা শর্টকাট নিয়মটা করতে পারো। বুঝতে পারলে? তোমাদের দুটো নিয়মই আমি শেখালাম, তো তোমরা ডাইরেক্ট করতে পারো। আচ্ছা, বি নম্বরটা কী আছে? বি নম্বরটা আছে 347। ঠিক আছে, তাহলে লিখে নেব যে 347 এর সব থেকে কাছে, সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এত এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। দেখো বন্ধুরা, তোমরা হয়তো একটু ভাষাটা বুঝতে পারছো না। 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা মানে 10-এর গুণিতকের কোন সংখ্যাটার কাছাকাছি এই সংখ্যাটা আছে, এটা। বুঝতে পারলে? আচ্ছা, এখানে লক্ষ্য করো, 10-এর অর্ধেক কত? 5। তাহলে এককের ঘরের সংখ্যাটা 5-এর বেশি আছে, তাহলে দশকের ঘরের সংখ্যাটার সাথে 1 যোগ হবে। তাহলে শতকের ঘরের সংখ্যাটা যা আছে তাই থাকবে, আর এটা 1 যোগ হলে কত হবে? 5। আর এককের ঘরের সংখ্যাটা সবসময় 0 হবে, 350। বুঝতে পারলে? তোমরা নিজেই ভাবো না, লাস্টে কত? 47 তো? তাহলে 47 50-এর কাছে না 40-এর কাছে? অবশ্যই 50-এর কাছে, এই যে 350 হলো। বুঝতে পারলে তো? তারপরে সি নম্বর অঙ্কটা কী আছে? 1324। আচ্ছা, 1324। তো তোমরা একটা কাজ করবে বন্ধুরা, তোমরা কিন্তু এরকম ভাষাটা লিখে নেবে যে 1324-এর সব থেকে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। তোমরা ভাষাটা লিখে নেবে, আমি তোমাদের ডাইরেক্ট সংখ্যাটা লিখে দিচ্ছি। তাহলে 10-এর গুণিত, 10-এর অর্ধেক কত? 5। তাহলে এককের ঘরের সংখ্যাটা কি আছে? 5-এর ছোট আছে। তাহলে এককের ঘরের সংখ্যাটা 5-এর যদি ছোট থাকে, তাহলে দশকের ঘরের সংখ্যাটা যা আছে তাই থাকবে। সামনে যেটা আছে ওটা তো থাকবেই, আর দশকের ঘরের সংখ্যাটা যা আছে তাই থাকবে, আর এককের ঘরের সংখ্যাটা সবসময় 0 হবে। বুঝলে? তারপরে ডি নম্বরটা কী আছে? ডি নম্বরটা আছে 5968। তাহলে লক্ষ্য করো বন্ধুরা, লাস্টে কত? 8। তাহলে 5-এর বেশি আছে, তাহলে এই যে দশকের ঘরের সংখ্যাটা 1 যোগ হবে, তাহলে এটা কত হবে? 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে। তাহলে সামনে যেটা আছে সেটা লিখি আগে, তাহলে 6-এর সাথে 1 যোগ করলে 7 হবে, আর এককের ঘরের সংখ্যাটা সবসময় 0 হবে। বুঝলে? তো তোমরা এইভাবে কিন্তু ভাষাটা লিখবে, কেমন? এবার 2-এরগুলো লক্ষ্য করো, কী আছে? 621। এখানে কি করতে হবে? নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা লিখতে হবে। তাই লিখব 621-এর সব থেকে কাছে, সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আচ্ছা, লক্ষ্য করো, 100-এর অর্ধেক কত? 100-এর অর্ধেক 50। তো যার গুণিতকে পূর্ণ সংখ্যা বের করতে হবে তাকে প্রথমে অর্ধেক করবে। 100-এর, 10-এর, 1000-এর, এই 3টা সংখ্যারই তো বের করতে হয়, তাই তো? তো অর্ধেক করবে। 100-এর অর্ধেক কত? 50। তাহলে লাস্টের দুটো সংখ্যা লক্ষ্য করো তো, কত আছে? 21। তাহলে 21 কি 50-এর থেকে ছোট? যদি 50-এর থেকে ছোট হয় একক আর দশকের সংখ্যা, ঠিক আছে, তাহলে শতকের ঘরের সংখ্যাটা যা আছে তাই থাকবে, আর একক আর দশকের ঘরে সবসময় 0 হবে। বুঝলে? আচ্ছা, তোমরা শর্টকাট ভেবে নাও,
দেখো 621, তো 621 একশোর গুণিতকে কি আছে? 500, 600, 700, তাই তো? একশোর গুণিতকে তো এগুলো সংখ্যাই বের হবে। আচ্ছা, এই 621টা কার মাঝখানে আছে? 600 আর 700-র মাঝখানে আছে। 621 কি 600-র থেকে বড় আর 700-র থেকে ছোট, এদের মাঝখানে আছে। তাহলে এখন তোমরা নিজে ভাবো তো, এই 621টা কার কাছাকাছি আছে? 600-র কাছাকাছি আছে না 700-র কাছাকাছি আছে? অবশ্যই 600-র কাছাকাছি আছে। এবার মুখে মুখে করা যাবে, বুঝতে পারলে? তাহলে তোমাদের আমি একটা বলছি, যে তোমরা কমেন্ট করে জানাবে। 725, ঠিক আছে? এই 725-এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হবে, সেটা তোমরা কমেন্ট করে জানাবে। আচ্ছা, বি নম্বরটা কী আছে? 483। তো তোমরা ভাষাটা লিখে নেবে। এই যে তোমাদের একটা ভাষা দেখাই দিলাম, তোমরা এভাবে লিখবে বন্ধুরা, যে 483 এর সব থেকে কাছে 100-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, তোমরা লিখে নেবে এভাবে। আচ্ছা, তো দেখো 100-র অর্ধেক কত? 50। তাহলে একক আর দশকের সংখ্যা দুটো লক্ষ্য করো, এখানে 50-এর কি বেশি আছে, তাহলে 50-এর বেশি থাকলে শতকের ঘরের সংখ্যাটা 1 বাড়বে, এটা 5 হবে, আর একক আর দশকের ঘরের 0 হবে। মানে যখন আমি 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব, তখন শতকের ঘরটা হয় 1 বাড়বে, নয়তো সেটাই থাকবে। আর যখন আমি 10-এর বের করব, তখন দশকের ঘরের সংখ্যাটা, তখন দশকের ঘরের সংখ্যাটা, একক দশক, হয় 1 বাড়বে নয়তো সেটাই থাকবে। এটাই, হয় 1 বাড়বে নয়তো বাড়বে না, যা আছে তাই থাকবে, এটাই, আর কিছু না। বুঝতে পারলে? আচ্ছা, তারপরে সি নম্বরটা কী আছে বন্ধুরা? সি নম্বরটা আছে 6521। আচ্ছা, এখানে লক্ষ্য করো তো, 6521, তাহলে 100-র অর্ধেক কত? 50। 50-এর থেকে এটা ছোট, তাহলে 50-এর থেকে যেহেতু ছোট, তার মানে শতকের ঘরের সংখ্যাটা 5, তো 5ই থাকবে। বুঝতে পারলে? যদি এটা বেশি থাকতো তাহলে এর সাথে 1 যোগ হতো, তাহলে সামনে হাজারের ঘরে যা আছে সেটাই লিখব, আর এটা 5 5ই লিখব, আর একক আর দশক সবসময় 0 হবে। যখন 100-র গুণিতকে পূর্ণ সংখ্যা বের করব, তখন একক আর দশকের ঘরটা 0 হবে, ঘরের সংখ্যা দুটো 0 হবে। আচ্ছা, ডি নম্বরটা কী আছে বন্ধুরা? ডি নম্বরটা আছে 2178। আচ্ছা, 100-র অর্ধেক কত? 50, তাহলে 50-এর বেশি আছে, একক আর দশকের ঘরের সংখ্যা দুটো লক্ষ্য করো, 50-এর বেশি আছে, তাহলে শতকের ঘরের সংখ্যাটার সাথে 1 যোগ হবে, হাজারের ঘরে যা আছে তাই হবে, আর শতকের ঘরের সাথে 1 যোগ হবে, তাহলে 1-এর সাথে 1 যোগ হলে কত হবে? 2, আর বাকি সংখ্যা দুটো 0, মানে একক আর দশক 0 হবে। বুঝতে পারলে? এবার 3-এরগুলো লক্ষ্য করো, কি বলছে? নিচের সংখ্যাগুলি সব থেকে কাছে 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আচ্ছা, 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা, 1000-এর অর্ধেক কত? 1000-এর অর্ধেক কত? 1000-এর অর্ধেক হচ্ছে 500। যদি 500 থেকে 500-র বেশি হয়, লাস্টের 3টা সংখ্যা 500 থেকে 500-র বেশি হলে 1 বাড়বে, কে বাড়বে? হাজারের ঘরের সংখ্যাটা। আর যদি কম হয়, তাহলে হাজারের ঘরের সংখ্যা যা আছে তাই থাকবে। আর তোমাদের তো শর্টকাট শেখালাম, তোমরা মুখে মুখে করতে পারো এগুলো। আচ্ছা, কত আছে? 346, তাহলে লিখবো 346 এর সব থেকে কাছে, সব থেকে কাছে 1000, 1000 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখানে লক্ষ্য করো 1000-এর অর্ধেক 500, তাহলে 500, তাহলে এখানে লক্ষ্য করো 3টা সংখ্যা 500 ছোট আছে, তার মানে হাজারের ঘরের ঘরে, মানে হাজারের ঘরে যা আছে তাই থাকবে। এখানে হাজারের ঘরে কিছু নেই মানে কি? 0 আছে। দেখো, একক, দশক, শতক, হাজার। আচ্ছা, এখানে 3 4 আর 6, তো হাজারের ঘরে কিছু নেই মানে কি? 0 আছে। 0 আছে, কিছু নেই মানে 0, জিনিস ফাঁকা আছে মানে 0 আছে, তার মানে 0 তো 0ই থাকবে, হাজারের ঘরে যা আছে তাই থাকবে। আর একক, দশক, শতক, এই 3টা সংখ্যার জন্য 3টা 0 দেবে। এবার লক্ষ্য করো বন্ধুরা, আমরা 3টা 0 দিই, আর 10টা 0 দিই, আর 50টা 0 দিই, আর 500টা 0 দিই, তার কি কোনো দিন ভ্যালু বাড়ে? অবশ্যই ভ্যালু বাড়ে না। তাহলে এতগুলো 0 বসানোর কোনো প্রয়োজন আছে? তাহলে শুধু একটা 0 বসাবো। বুঝতে পারলে? আচ্ছা, বি নম্বরটা কি আছে? বি নম্বরটা আছে 827। তো তোমরা এইভাবে ভাষাটা লিখে নেবে, আমি একটা করে ভাষা দেখি তোমাদের দেখাই দিচ্ছি, তোমরা এইরকমভাবে লিখে নেবে। এভাবে লিখবে যে 827-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা। আচ্ছা, 827 500-র বড়, তাই তো? তাহলে হাজারের ঘরে কিছু নেই মানে কি? 0 আছে, তাহলে এর সাথে 1 যোগ হবে, 1 যোগ হবে, তাহলে এটা হবে 1। আর একক, দশক, শতক, এই 3টা ঘরে 3টা 0 হবে। কেন? কারণ হাজারের ঘরে তো 3টা 0 থাকে, তাই তো? মানে হাজারের গুণিতকের সংখ্যায় তো 0 থাকে 3টা। আচ্ছা, সি নম্বরটা কী আছে? 6719।
6719। তাহলে এখানে 500 কি বেশি আছে, 500 বেশি থাকলে হাজারের ঘরে 1 বাড়বে, তাহলে 6টা 7 হয়ে যাবে, আর এই বাকি 3টা সংখ্যার জন্য 3টা 0। বুঝতে পারলে? তারপরে ডি নম্বরটা কি আছে? ডি নম্বরটা আছে 8394। আচ্ছা 8394, তাহলে লাস্টে কি 394, 394 500 ছোট, তাহলে হাজারের ঘরে 8 8ই থাকবে, আর একক দশক শতক এই 3টা যে সংখ্যা আছে এই 3টা সংখ্যার জন্য 3টা 0। তোমাদের মনে কিন্তু প্রশ্নটা ঘুরতে পারে যে জিরোগুলো কেন বসানো হচ্ছে। দেখো বন্ধুরা, জিরো এই কারণে বসানো হচ্ছে কারণ হাজারের গুণিতকে যেমন 2000, 3000, 4000, 5000, তাহলে লক্ষ্য করো তো বন্ধুরা, হাজারের গুণিতকে কয়টা করে জিরো থাকে? 3টা করে জিরো থাকে না? থাকে কি থাকে না? অবশ্যই জিরো থাকে। তাহলে এই জন্য কি করবে, যে সংখ্যাগুলোকে ধরে অঙ্কটা করবে সেগুলো সবসময় জিরো বসাবে। বুঝতে পারলে? আচ্ছা, তো আজ আমি তোমাদের 1 থেকে 3 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। আশা করি তোমরা নিজেই 4 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবে। আমি তোমাদের পার্ট 2তে 4 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তোমাদের যদি আমার ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে, এবং তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের যদি পার্ট 2 প্রয়োজন হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে? তাহলে আমি খুব শীঘ্রই তোমাদের জন্য পার্ট 2তে 4 থেকে বাকি অঙ্কগুলো নিয়ে আসবো। বুঝলে?